আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্লাস 9, 10 এবং এসএসসি স্বাভাবিক শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আজকে ভাইয়া তোমাদের পড়াবো অধ্যায় 11, তোমাদের হায়ার মেথড অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি। এর বেসিক কনসেপ্ট আমরা শুরু করব। বেসিক কনসেপ্ট থেকে, যে কারণ এই অধ্যায় একটু জটিল হয়। এই অধ্যায়ে তুমি যদি বেসিক কনসেপ্টটা টোটালি ক্লিয়ার করতে পারো তো ম্যাথগুলো তুমি ইজিলি করতে পারবা, ঠিক আছে? আর এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই এসএসসি পরীক্ষায়, তোমার অর্ধবার্ষিক পরীক্ষা, তোমার বার্ষিক পরীক্ষায় বা টেস্ট পরীক্ষা যেখানে হোক না কেন অবশ্যই আসবে। তো তোমরা ভাই যদি এই অধ্যায়টা ঠিক মতো পড়ো, ইনশাল্লাহ তোমার মানে লেকচারের ফুলফিল যদি করো, ইনশাল্লাহ তোমার এই অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। তো আসলে শুরু করা যায়। আসলে স্থানাঙ্ক জ্যামিতি কি, বা স্থানাঙ্ক জ্যামিতি আমাদের কেন দরকার, বা কি কারণে আমরা এই জিনিসটা উৎপত্তি হয়েছে। সাপোজ তুমি চিন্তা করো, মনে করো এটা একটা রুম। এই রুমের মধ্যে একটা, মনে করো এখানে একটা ফুটবল রাখা আছে। তুমি এই দরজা দিয়ে ঢুকলা এবং তোমাদের চোখ বেঁধে ঢুকানো হলো। চোখ বেঁধে ঢুকানোর পরে তুমি জানো না যে ফুটবলটা কোথায় রাখা আছে। এখন ভাইয়া তুমি তো জানো না যে ফুটবল কোথায় রাখা আছে, তোমার চোখটা বাঁধা। এখন তোমাকে বলছে যে ফুটবলটা খুঁজে বের করতে। তোমার কোনোভাবেই খুঁজে বের করা সম্ভব না আনলেস তুমি যদি এটা না দেখো। এবং তোমাকে এটা বলে দেওয়া আছে যে তুমি জানো এই ঘরটা 5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং এতটুকু পরিমাণ 3 মিটার দৈর্ঘ্য। এখন তোমাকে আমি বললাম যে তুমি যদি ফুটবলটা পেতে চাও তাহলে তুমি দৈর্ঘ্য বরাবর 5 মিটার যাও। দৈর্ঘ্য বরাবর 5 মিটার যাও, তোমার আন্দাজ আছে তুমি 5 মিটার যেতে পারো। তুমি সুন্দর মতো দৈর্ঘ্য বরাবর 5 মিটার গেলা, দৈর্ঘ্য বরাবর 5 মিটার চলে গেলা। এবং তোমাকে বলা হলো প্রস্থ বরাবর তুমি 3 মিটার যাও, প্রস্থ বরাবর তুমি 3 মিটার যাও, তাহলে তুমি কি পেয়ে যাও? ফুটবলটা পেয়ে যাও। তুমি যদি এখানে পৌঁছে যাও এভাবে, তাহলে সুন্দর তুমি ওই স্টেশনে চলে যাও, তাহলে তুমি ফুটবলটা পেয়ে যাও। এইটি আমাদের স্থানাঙ্ক জ্যামিতি প্রত্যাবর্তনের মূল উদ্দেশ্য। মানে কোনো একটা জিনিসকে, মানে কোনো একটা জায়গায় বা কোনো একটা জিনিস, আমি যদি অনেকগুলো বিন্দু পেয়ে থাকি, সেই বিন্দুগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং তাদের মধ্যে দূরত্ব বের করা, তাদের ঢাল বের করা, তাদের সমীকরণ বের করা, তাদের ক্ষেত্রফল বের করা, এই ধরনের কাজগুলো আমরা আসলে স্থানাঙ্ক জ্যামিতি দ্বারা করে থাকি। এই জন্য আমাদের স্থানাঙ্ক জ্যামিতিটা খুবই প্রয়োজন, ঠিক আছে? তো ভাইয়া এই জিনিসটা কেন, এখন আমরা এই জিনিসটা কিভাবে উপস্থাপন করি? আমরা স্থানাঙ্ক জ্যামিতি বা পয়েন্ট বা স্থানাঙ্ক জ্যামিতি বিন্দু মনে রাখা আমাদের বিন্দুগুলো কিভাবে হয়। আচ্ছা, এটা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। নাম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। বিজ্ঞানী কার্তেশীয় এটা তৈরি করছিলেন। এটাকে বলা হয় এক্স ও এক্স প্রাইম, এটা ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে? এটা 0, 0 বিন্দু, যেটা এটাকে বলা হয় মূল বিন্দু। এটাকে বলা মূল বিন্দু। এটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক প্রান্ত, এটা আমাদের এক্স অক্ষের ঋণাত্মক প্রান্ত। এই অংশটা এক্স অক্ষের ঋণাত্মক প্রান্ত। মানে এই অংশে এক্স অক্ষে যাই আসবে সব নেগেটিভ, মানে ঋণাত্মক। আর এই অংশে এক্স অক্ষে যা আসবে সব পজিটিভ। তেমনই ভাবে ওয়াই অক্ষের এই বরাবর, ওয়াই অক্ষ যদি এই বরাবর তুমি চিন্তা করো, ওয়াই অক্ষের এই বরাবর উপরের দিকে, মানে এই সব উপরের দিকে যে পার্টটা আছে, এই যে মনে করো এই অংশের উপরের যে পার্টটা, এই পার্টটুকু আমাদের ধনাত্মক। এবং এই ওয়াই এই এক্স অক্ষের নিচে এই পার্টটা আমাদের, এই পার্টটা এতটুকু পার্ট আমাদের ঋণাত্মক। আমার কথা বোঝা গেছে? এইভাবে আমাদের কার্টেসিয়ান মতো কাজ করে। এখন সাপোজ তোমাকে আমি বললাম একটা পি বিন্দু দিলাম এখানে। এই পি বিন্দুর দূরত্ব তুমি নির্ণয় করো, মানে এই পি বিন্দুটার কি অবস্থান আছে তুমি বের করো। তো আমি হিসাব করলাম যে আমি যদি এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, মনে করো 1, 2, 3, 4, 5, আমি 5 ঘর যদি এখানে যাই, মানে এক্স ঘর যদি আমি 5 ঘর যাই এবং ওয়াই খবর 1, 2, 3, 3 ঘর যাই। দেখো ওয়াই খবর যদি 1, 2, 3 ঘর যাই, 1, 2, 3, যদি তুমি 3 ঘর যাও তাহলে বা তুমি বিন্দুগুলো পাবো। কারণ আমি এক্স বরাবর গেলাম 5 ঘর এবং ওয়াই এক্স বরাবর আমি গেলাম 5 ঘর এবং ওয়াই খবর আবার আমি গেলাম কত ঘর? 3 ঘর। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স বরাবর প্রথম যে অংশটা লিখবো এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালুটা কত? 5। আর ওয়াই এর ভ্যালুটা কত? ওয়াই ভ্যালু আমাদের 3। এই মানে 5 আর 3 দ্বারা কি বোঝায়? এইটাই আমাদের বিন্দু। কিভাবে স্থানাঙ্ক ব্যবস্থায় হিসাব করা হয়। এখন 5টা আমাদের, এটা এক্স হিসেবে কাউন্ট করে। 5টা আমাদের ভুজ, মনে রাখবা। এটা আমাদের কোটি, মানে এক্স অক্ষের জায়গায় যেটা থাকবে সেটা, মানে এক্স এর জায়গায় যেটা থাকবে সেটা হচ্ছে 5, সরি ভুজ। আর এ ওয়াই এর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কোটি। তাহলে পি এখানে আমরা এক্স লিখতে পারি। তাহলে এই আমাদের টোটাল অবস্থা।
এই হচ্ছে আমাদের চলার অবস্থা, স্থিরাঙ্ক অবস্থা। ঠিকভাবে ঋণাত্মক দিকও বের করা যায়, পজিটিভ দিকও বের করা যায়। এখন তুমি বললাম যে ভাইয়া মনে করো এই খবর এখানে একটা বিন্দু, এটা মনে করো কিউ বিন্দু। আমি তোকে বললাম যে ভাইয়া তুমি এটা বের করো, তো তুমি গেলা এখানে মনে করো হাঁটা শুরু করলাম। হাঁটা শুরু করে কিভাবে যাবা, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 6 7, 7 ঘর গেল। আর ভাইয়া খবর কতটুকু যেতে হবে ভাইয়া, দেখো মনে করো আমরা ইঞ্জিনিয়ারিং শুরু করলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5, মনে করো 5 ঘর যাওয়া লাগবে। মানে এক্স অক্ষ বরাবর আমার যাওয়া লাগবে কত ঘর ভাইয়া, এক্স অক্ষ বরাবর, তাও কিন্তু কোন দিকে, ঋণাত্মক দিকে। এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাওয়া লাগবে -7 একক বরাবর। -7 যাবো আমি কত করবো, 7 একক বরাবর, মানে এক্স অক্ষ বরাবর -7 একক যাবো। এবং তারপর আমি কত যাবো ভাইয়া, তারপর যাবো হচ্ছে আমি -5 ঘর, -5। কারণ দেখো এইটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা কিন্তু ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তার মানে আমি বলতে পারবো এটা, তাহলে এখানে আমি লিখতে পারি কিউ এক্স ওয়াই এর জায়গায় কিউ কমা এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের বিন্দু, বিন্দু ছিল। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি কিউ, যেহেতু এক্স খবর হবে -7 আসছে, তাহলে -7, আর ওয়াই খবর হওয়া যাবে -5। আশা করি তোমার বিন্দু সমস্যা হয়ে গেছে, কতটুকু বড় কতটুকু গেলে এই জিনিসটা এভাবে পাওয়া যায়। ক্লিয়ার তোমাদের? আচ্ছা ঠিক আছে, আশা করি অন্যান্য বিন্দুগুলো এভাবে তোমরা বসাতে পারবা। বিন্দু যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা স্থাপন করতে হয় সেটা কিভাবে করতে হয় সেটা তোমরা ভালো করেই জানো। আচ্ছা, এখন আমরা শিখবো যে মনে করো পি এবং কিউ। এখন যদি মনে করো পি বলে, পি সমান সমান হচ্ছে x1 বা y1, এই যে থিওরি করে শিখে নেওয়া হবে। এবং পি সমান সমান x2, y2, এর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে বলে কিভাবে বের করবা ভাইয়া, তাহলে পি কিউ লিখে আমি, তুমি করবা কি, শূন্য মিটার উল্টো পাঠ দিবা, x1 মাইনাস x2, তোমরা উল্টাও লিখতে পারো, x2 মাইনাস x1, যেটা তোমাদের ইচ্ছা। তোমরা x1 মাইনাস x2, তাহলে x1 লিখবা x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এত একক। এটা হচ্ছে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সাপোজ দুটা বিন্দু যদি এরকম থাকে, এই যে এরকম দুটো বিন্দু, সাপোজ পি এবং কিউ, মনে করো এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি বিন্দু x1 y1, আর এটা হচ্ছে কিউ বিন্দু x2 y। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে আমাদের। মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য তোমরা এই সূত্রটা ইউজ করবা, এই সূত্রটা ব্যবহার করবা। ঠিক আছে? আচ্ছা, আমাদের পরবর্তী স্টেপে যাওয়া যাক। এখন আর কিছু জিনিস জানা লাগবে আমাদের। মনে করো আমি একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যদি আঁকা হয়, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মনে করো ভাইয়া, এখন এটা তো এক্স অক্ষ, তাই না? এটা এক্স এক্স প্রাইম, এক্স ও এক্স প্রাইম। এখন এখানে হচ্ছে মূল বিন্দু 0,0। আচ্ছা, ভালো কথা, 0,0 যদি উপায়ে থাকে। এখন সাপোজ ভাই আমি একটা জিনিস বলো, তুমি মনে রাখবা যে এক্স অক্ষে যারা আছে, এক্স অক্ষে আমি যদি একটা বিন্দু নিই, মনে করো আমি এখানে বরাবর, এই যে মনে করো আমি এখানে আছি, এখান থেকে আমি এদিক বরাবর যাবো, 5 ঘর যাবো মনে করো, 1 2 3 4 5 ঘর গেলাম, তাহলে 5। এখন ভাই আমি 5 ঘর গেলাম, আমি যদি বলি এইখানে তাহলে আমার স্থানাঙ্ক কত, এই জায়গায় বরাবর স্থানাঙ্কটা কত, তাহলে পি একটা বিন্দু ধরি, তাহলে পি একটা বিন্দু ধরি, পি বিন্দু ধরো, পি বিন্দু কত হবে, পি বিন্দু, পি হচ্ছে আমাদের 5, বুঝলাম, এক্স এর ভ্যালুটা পাইলাম। এখন ভাইয়া ওয়াই এর ভ্যালুটা কত, কারণ স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের দুটো তো জিনিস দেওয়া লাগে, শুধুমাত্র একটা ভ্যালু দিলে তো হবে না। এক্স এর ভ্যালু লাগবে, মানে আমার ভুজের ভ্যালু লাগবে, আমার কোটির ভ্যালুও লাগবে। আমার কথা বোঝা গেছে? কোটির ভ্যালুটা কত হবে, 5 অক্ষ বরাবর গেছি, আমি উপরে গেছি কোথাও বা নিচে গেছি কোথাও, আমি যদি উপরে যাই না নিচেও যাই, তাহলে কত হবে এখানে, 0। বোঝা গেছে? দ্যাট মিনস আমার এখানে এক্স এর ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 5, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। আমার কথা বোঝা গেছে? তো এখন বুঝলাম। এখন আমি যদি তোমাকে বলি হ্যাঁ আমি এখান থেকে এই দিক বরাবর যাবো, এই দিক বরাবর, তাহলে উঠে আসো দেখি কি অবস্থা হয়। 1 2 3, 1 2 3 4 5 6 7 8, তার মানে আমি ওয়াই এর খবর আমার 8 ঘর গেলাম। ওয়াই এর খবর আমার কিন্তু কতটুকু গেলাম আমি, 8 ঘর। লিখতে পারি 1 2 3 4 5 6 7 8,
লিখতে পারি এখানে যদি আমি বিন্দুর স্থাপন করি, তাহলে এইখানে যদি বিন্দুর স্থাপন করি এর স্থানাঙ্ক ব্যবস্থা কত হবে? মনে করো এই বিন্দুটা হচ্ছে কিউ, এখানে আমি কি এক্স অক্ষ বরাবর গেছি? আমি এক্স অক্ষ বরাবর যাইনি, আমি কিন্তু জিরো থেকে স্টার্ট করছি, মানে এক্স এর জিরো থেকে আমি উপরের দিকে যাওয়া শুরু করছি। তার মানে এক্স এর ভ্যালু এখানে কত? জিরো। যদি জায়গা তুমি যদি এক্স অক্ষ বরাবরই থাকো তাহলে ওইটার ভ্যালু এক্স অক্ষ বরাবর যেটা এক্স অক্ষ বরাবর যেটা আছে এটার ভ্যালু জিরো। আর আমি ওয়াই অক্ষ বরাবর কত ঘর উঠছি? 8 ঘর, এই জন্য এটার ভ্যালু হচ্ছে 8। ঠিক তেমনই ভাবে তুমি যদি এখানে বরাবর এর রাস্তা মনে করো দিলাম 1 একক 1 2 3 4 5 6 7 8 8 ঘর আসলে 8 ঘর আসলে তুমি আমি এক্স বরাবর আমি এক্স থেকে লড়ছি, মানে এই 0 0 থেকে কোথায় আসছি? নিচের দিকে আসছে। আমি তো এদিকে জানি এদিকে জানি এক্স বরাবর কোন দিকে জানি, এক্স এর ভ্যালু কোথায় এখানে হবে? 0। মনে করো এটা হচ্ছে আর বিন্দু 0, আর এখানে ভ্যালু কত হবে? মাইনাস। কারণ হচ্ছে আমি ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বরাবর আসছি। আমার কথা বোঝা গেছে ভাইয়া? আচ্ছা যদি এই বরাবর যাও, এই বরাবর যাও 1 2 3 4 5 5 ঘর গেলা, মনে করো 5 ঘর এই বরাবর গেলা, তাহলে কি হবে? এক্স এর ভ্যালুটা এখানে কত? ঋণাত্মক, তাই না? এক্স এর ভ্যালু ঋণাত্মক, তার মানে লিখতে পারি এটা কিন্তু মনে করো এটা এস বিন্দু, তাহলে মানে এটা করে মানে জেড, সরি হচ্ছে মাইনাস 5 5। এখন কথা হচ্ছে আমি কি এ খবর, আমি কি ওয়াই খবর কোনো দিকে গেছি? আমি কি উপরের দিকে গেছি না নিচের দিকে গেছি? তাহলে আমার ওয়াই এর কোনো ভ্যালু এখানে নাই, তাহলে এখানে কত হবে? 0 0। হ্যাঁ বুঝতে পারছো? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের স্থানান্তর। এটা আমি কেন দেখালাম? এটা দেখানোর মূল উদ্দেশ্য কি? এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু। এটা দেখানোর মূল উদ্দেশ্য কি, কেন দেখায় না? কারণ হচ্ছে মনে রাখবা, সবাই একটু লিখে দিই যে এক্স অক্ষের উপর কোটি এর মান এক্স অক্ষের উপর কোটি এর মান 0। দ্যাট মিন্স হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা অলওয়েজ মনে রাখবে, এটা আমাদের পরবর্তীতে ম্যাথ করতে কাজে লাগবে। আর ওয়াই অক্ষের উপর ভূতের মান 0, তার মানে এক্স ইকুয়াল টু 0। এইটা জিনিস মনে রাখবা। তার মানে এক্স অক্ষের উপর কোটি মান 0, ওয়াই অক্ষের উপর কোটি মান 0, তার মানে এক্স আবার যে ভ্যালুগুলো পাবো, যদি আমি এক্স এর কোনো ভ্যালু রাখি তার মানে হচ্ছে 0 এরকম এরকম। ঠিক আছে? ক্লিয়ার একটা জিনিস? ওকে। আচ্ছা এখন আরেকটা জিনিস তোমাদের দেখাবো। আচ্ছা মনে করো ভাইয়া একটা বিন্দু নেই, আমি আসলে একটা বিন্দু নিই। দেখো এই মনে করো এক্স এক্স প্রাইম এক্স এক্স প্রাইম এক্স এক্স প্রাইম হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা ভালো কথা, আমরা যদি একটা বিন্দু এখানে নিই, বিন্দুর হচ্ছে মনে করো পি এক্স ওয়াই, পি এক্স ওয়াই একটা বিন্দু, তাই? তখন বললাম ভাইয়া এই যে এটা থেকে এটা কত দূরত্বে আছে এক্স অক্ষ থেকে? এটা মূল বিন্দু থেকে 0,0 থেকে কত দূরত্বে আছে বলো? এটা 0,0 থেকে মনে করো এতটুকু দূরত্বে আছে। দূরত্ব হচ্ছে আমাদের এক্স, আর সে কত এখানে কত দূরত্বে আছে? ওয়াই, এক্স এবং ওয়াই। তার মানে যদি আমি বলতে পারি ভাইয়া যে এইখানে এক্স যদি এরা হয় তাহলে যেহেতু এরা এরা সমান্তরাল, সমান্তরাল বলা যায় যে মনে করো এই রেখা এই রেখা এই রেখা বা ওয়াই এই রেখা, আমি আমি যে ওয়াই অক্ষ সমান্তরাল করি কিন্তু এই রেখাটা আছে, যেহেতু বাঁকা হয়েছে বাট এই ওয়াই অক্ষের সমান্তরাল করে কিন্তু এই রেখাটা আছে। তার মানে এক্স অক্ষ সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকা আছে, সাপোজ এক্স অক্ষের মতো। যদি এটুকু এক্স হয় তাহলে এটুকু অবশ্যই এক্স হবে। বুঝতে পারছো কিনা? আচ্ছা তাহলে ভাইয়া যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আমি, যে এটা মনে রাখবে এখানে এগুলো আমাদের ম্যাথের কাছে পি এক্স ওয়াই পি কে এক্স ওয়াই বিন্দুর জন্য আমি যদি বলি এই বিন্দুটা, এই যে বিন্দুটা, হ্যাঁ এই বিন্দুটা মনে করো এখানে, এই বিন্দুটা এখানে, এই বিন্দুটার এক্স অক্ষ তো এটা, তাই না? এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে এই বিন্দুটা? এই যে বিন্দুটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে বলো? এক্স অক্ষ থেকে এই বিন্দুটা কতটুকু দূরত্বে আছে? ওয়াই টুকু দূরত্বে আছে না? কারণ আমি যদি এক্স অক্ষ বরাবর এই পাশে এই পর্যন্ত যাই,
ভালো কথা। তারপরে তারপর যদি আমি ওয়াই খবর ওয়াইটুকু দূরত্ব অতিক্রম করি তাহলে তো আমি এই বিন্দুটা পেয়ে যাবো। এম আই রাইট? তো আমি যদি এই ওয়াই তাহলে বলতে পারি যে এক্স বিন্দুর জন্য পি এক্স ওয়াই বিন্দুর জন্য এক্স অক্ষ থেকে দূরত্ব এক্স অক্ষ থেকে দূরত্ব এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে আমাদের পরমাণু ওয়াই। এখন দূরত্ব পরমাণ কেন দিলাম ভাই? দূরত্ব পরমাণ দেওয়ার মেন উদ্দেশ্যই হচ্ছে দূরত্ব কোন সময় ঋণাত্মক হয়। এটা হলো দায় হলো বা দূরত্ব কোন সময় ঋণাত্মক হবে না। মানে বললাম যে এই এক্স অক্ষ থেকে এই বিন্দুটা দূরত্ব হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, এটুকু। আর পি এক্স ওয়াই বিন্দুটাও এক্স অক্ষ দূরত্ব হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, তারপর হচ্ছে পি এক্স ওয়াই বিন্দু। পি এক্স ওয়াই বিন্দুর জন্য ওয়াই অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্ব কতটুকু আছে? দেখো, ওয়াই অক্ষ থেকে দূরত্ব এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এই হচ্ছে পি এক্স ওয়াই বিন্দু। সে কতটুকু দূরত্ব আছে বলো ভাইয়া? এক্স অক্ষ এক্স একক দূরত্ব আছে, তাহলে বলতে পারি এটা হচ্ছে এক্স একক দূরত্ব। বোঝা গেছে কিনা? ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। তারপরে চলে যাবো হচ্ছে আমরা ঢালের কনসেপ্ট। চলো আমরা তাহলে ঢালের কনসেপ্ট শুরু করি। ঢালে কি আছে? ঢাল, আমাদের ঢালটা খুবই ইম্পর্টেন্ট। তো ভাইয়া চলো ঢাল লেখা শুরু করি। আমাদের এখন ঢাল এটা লাগবে। তো ঢাল জিনিসটা কিরকম হয় চলো দেখি। ঢাল জিনিসটা কি, কেন কেন আসলো, কিরকম হবে? দেখো ঢালের জিনিসটা কিভাবে হয় আমি বলি। মনে করো এক্স অক্ষ, লেখা যায় কি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এখন ভাই একটা বিন্দু নেব। বিন্দুটা কি আমাদের? মনে করো এটা একটা বিন্দু নিলাম, পি ওয়াই। আর একটা বিন্দু নিয়ে মনে করো কিউ, এটা ওয়াই ওয়ান। এটা মনে করো এক্স টু কমা ওয়াই টু। আচ্ছা, এক্স টু কমা ওয়াই টু দেওয়া আছে। তবে আমাদের কাজ হবে কি, দেখো এইভাবে। তাহলে বলতে পারো, দেখি আসলে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান দেওয়াই আছে, এটা এক্স টু ওয়াই। এক্স ওয়ান ওয়াই ওয়ান মিনস কি? এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের এক্স ওয়ান। তারপর হচ্ছে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের ওয়াই ওয়ান বলতে পারো। তারপর টোটাল দূরত্ব কি দেখো, এই টোটাল দূরত্ব হচ্ছে আমাদের এই পর্যন্ত এক্স টু। আর টোটাল দূরত্ব কি আমাদের ওয়াই টু। আচ্ছা, এখন যদি আমি এই দুটো বিন্দু পার্থক্য বের করতে বলি, মনে করো এই দুটো বিন্দু এখানে এতটুকু পার্থক্য বের করতে বলি, এতটুকু, তাহলে কতটা হবে? তাহলে এতটুকু যদি বের করতে বলি, এই টোটালটা হচ্ছে আমাদের এক্স টু। এখান থেকে এই পর্যন্ত আমাদের এক্স টু, আর এখান থেকে এই পর্যন্ত আমাদের এক্স ওয়ান। এখান থেকে যদি এখান থেকে এই পর্যন্ত যদি এক্স টু হয়, এখান থেকে যদি এতটুকু এক্স টু হয়, এক্স ওয়ান হয়, তাহলে এতটুকু হবে কত? এক্স টু মাইনাস এক্স ওয়ান। লিখতে পারি আমি এক্স টু মাইনাস এক্স ওয়ান। ঠিক তেমনই ভাবে এটুকু যদি আমাদের এতটুকু যদি আমাদের ওয়াই টু হয়, এতটুকু যদি আমাদের ওয়াই ওয়ান হয়, মানে এতটুকু 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 হচ্ছে ওয়াই ওয়ান। দেখো ভাই, এতটুকু হচ্ছে ওয়াই টু, এতটুকু হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এতটুকু দ্রুত কত হবে? বিয়োগ করে দিলে পাওয়া যায়। বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো, তাহলে কত হবে? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এখন মনে করো এটা হচ্ছে এই রেখাটা সাপোজ থিটা করবো না, আমি যদি ঢাল বলতে কি বোঝায়? একটা রেখা, মনে করো একটা রেখা ছিল, এটা 0 ডিগ্রি। এটা যদি ঘুড়ি কাটা বিপরীত দিকে ঘুরাই, ঘুড়ি কাটা বিপরীত দিকে ঘুরাতে ঘুরতে 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 কোথায় আসলো? এই পর্যন্ত আসলো। ঘুড়ি কাটা বিপরীত দিকে ঘোরালে কোণ হয় আমাদের
ধনাত্মক, এই যে হচ্ছে কোণ আমাদের ধনাত্মক দেওয়া আছে, ঠিক আছে। ঘড়ি কাটার বিরুদ্ধে করলে কোণ ধনাত্মক হয়, যে কোণ ধনাত্মক। আচ্ছা, তাহলে ঢাল বলতে বোঝায় একটা একটা জিনিস কতটুকু খাড়া বা কতটুকু সে তার মানে ঢালু, সেই জিনিসটা বোঝায়। মানে সাপোজ এই যে আমি যদি এই রেখাটাকে এরকম ভাবে দিই, তোমরা যে খাড়া সিঁড়ি দেখছো না, সে কোনো সিঁড়ি যদি এভাবে হয়, কোনো সিঁড়ি যদি এভাবে হয়, এবং কোনো যেভাবে অনেকগুলো বেশি থাক থাকে, তাহলে মনে করো আমাদের উঠতে কি হয়, সুবিধা হয়, খুবই ইজিলি উঠতে পারি, কারণ এটা ঢাল, এখানে হচ্ছে ঢালটা কম। আর কোনো কোনো সিঁড়ি যদি এরকম হয়, তাহলে দেখতে পাচ্ছেন ঢালটা অনেক বেশি, ঢাল বেশি, ঠিক আছে। তো ঢাল কিভাবে পরিমাপ করে, ঢালের পরিমাপটা কিভাবে হয়, কারণ ঢালকে আমরা লিখি, ঢাল এম, এমটাকে আমরা লিখি হচ্ছে আমাদের ওয়াই অক্ষের পরিবর্তন ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন। কারণ ঢালটা নির্ভর করেই হচ্ছে আমাদের এই দুটোর উপর। কারণ ওয়াই অক্ষের পরিবর্তন আমরা কি লিখতে পারি, ডেল ওয়াই, আর এক্স অক্ষের পরিবর্তন লিখতে পারি কি আমরা ডেল এক্স। ডেল ওয়াই কে লেখা যায়, ডেল ওয়াই মানে কি, পরিবর্তন। পরিবর্তন মানে কি, এই যেটা অবশ্যই পরিবর্তন, এটা কি পরিবর্তন নয়, এটা পরিবর্তন। এটা কি লেখা যায়, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান লেখা যায়, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এট ইজ ইকুয়াল টু আমাদের এফ। এই হচ্ছে আমাদের ঢালের সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ঢাল, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই যে উল্টা, এটা হচ্ছে আমাদের ঢাল। মেয়েটি তুমি যদি ঢাল বের করতে বলে, দুইটা বিন্দু দেওয়া, ঠিক আছে, তাহলে এই তাহলে তুমি ওয়াই অক্ষের পরিবর্তন বের করবা আর এক্স অক্ষের পরিবর্তন বের করবা, সে হচ্ছে আমাদের ঢাল। লেখা যায় হচ্ছে আমাদের, লিখতে পারি এভাবে, দেখো পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ এক্স টু কমা ওয়াই টু এর ঢাল যদি বলি, তাহলে এম ইজ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান, এভাবে উল্লেখ করবো। আচ্ছা ভাই, একটা জিনিস খেয়াল করবো, আমরা কি দিতে চাই, দেখো তো আমরা আমি এখানে লিখছি, একটা জিনিস লিখেছিলাম, দেখো ওয়াই ডিভাইড বাই এক্স। এখন আমরা জানি ওয়াই ডিভাইড বাই এক্স কার, যদি আমি সাপোজ একটা এখানে অঙ্কন করি, তোমরা বুঝতে পারবো আশা করি। মনে করো এটা হচ্ছে ডেল ওয়াই, এটা হচ্ছে ডেল এক্স, এটা হচ্ছে আমাদের বিন্দু, এই বিন্দুটা, এটা মনে করো থিটা কোণ উৎপন্ন করছে, রেখাটা থিটা কোণ উৎপন্ন করছে। এখন এই যে রেখাটা থিটা কোণ উৎপন্ন করছে, যদি আমি এই থিটার বিপরীতে নিই, যে ট্যান থিটার অনুপাতটা নিই, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। এটা কার মতো, আমাদের এম এর মতো না, আমাদের আসল ঢালটা। তার মানে আমি লিখতে পারি এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, লিখতে পারি। তার মানে এম ইজ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স, এইটা হচ্ছে আসল, মনে রাখবা, ঠিক আছে। এই সূত্রটা মনে রাখলে তোমার পারবা ইজিলি, ঠিক আছে। এই হচ্ছে আমার ঢালাই কনসেপ্টটা সম্পূর্ণ শেষ। তারপরেও তো লাগবে এই ঢালাই কনসেপ্টে আমরা কি করতে পারি, ঢালাই কনসেপ্ট থেকে আমরা কি করতে পারি, আমরা দেখি। সমরেখ বলতে কি বোঝাবো, তো তিনটা বিন্দু যদি সমরেখ হয়, সমরেখ বলতে বোঝায় একই রেখার অবলম্বন, তিনটি বিন্দু ঢাল সমান হবে, মনে রাখবো ঢাল, ঢাল সমান হবে মানে কি, ঢাল সমান হবে মানে হচ্ছে, তারপরে যে মনে করো একটা বিন্দু নিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের এই বিন্দু, একটা বিন্দু সে বিন্দু, মনে করে এটা দিলাম পি কিউ, পি কিউ আর,
ধরো এটা হচ্ছে x1 y1 y2 x3 y3 যদি হয়, তাহলে ভাইয়া মনে রাখবা এই দুটো আমরা কি শিখেছি, দুটো বিন্দু ঢাল বের করে শিখেছি, তাহলে পি কিউ রেখা ঢাল বের করা যাবে না অবশ্যই। যেহেতু তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থিত, তার মানে তাদের ঢালগুলো সমান হবে সমরেখা হইলে। আর যদি সমরেখা না হয়, মনে করে একটা বিন্দু এদিকে আছে অথবা এদিকে আছে, তাহলে অবশ্যই তাদের ঢাল সমান হবে না। এটা ইজিলি বুঝে যায়, তাই না? তাহলে আমরা তিনজন জানা অতএব এম অফ পি কিউ ইজ ইকুয়াল টু এম অফ কিউ আর ইজ ইকুয়াল টু এম অফ পি আর। মানে ঢাল সমান হইলেই বাবা তুমি মনে রাখবা তিনটে বিন্দু সমরেখা হবে। আর এই সমরেখা কনসেপ্টটা কেন কখন আসে জানো? যখন ত্রিভুজ গঠন করতে পারে, তোমার কোশ্চেনে বলবে যে ত্রিভুজ গঠন করতে পারবে কিনা। যদি মনে করো ত্রিভুজ গঠন, যদি তুমি প্রথম টেস্ট করবে যে সমরেখা কিনা, যদি সমরেখা হয়, ভাই জীবনেও জিন্দিগিতে ত্রিভুজ গঠন করতে পারবে না, কারণ তিনটা একই রেখা, তাহলে কখন ত্রিভুজ গঠন করা সম্ভব? যদি সে মনে করো এইখানে থাকে অথবা এইখানে থাকে, এইখানে থাকে অথবা এইখানে থাকে, তাহলে ভাই ত্রিভুজ গঠন করা অবশ্যই সম্ভব। এই যে ত্রিভুজ গঠন করা সময় এভাবে ত্রিভুজ গঠন করা সম্ভব। সেটা হচ্ছে আমাদের মনে করো আর পয়েন্ট এখানে আছে, আর পয়েন্ট এখানে আছে, তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব। বাট যদি সমরেখা হয় ভাই, জীবনেও ত্রিভুজ গঠন করা সম্ভব না। তো তোমাকে যদি কখনো বলে ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা, তুমি সিম্পলি ভাবে ঢাল বের করবা। ঢাল বের করা মানে এই দুটো বিন্দু তুমি ঢাল বের করবা, কিন্তু যদি সমান হয় ভাই, তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব না। ক্লিয়ার? ঠিক আছে। এখন ভাইয়া আমি তোমাকে যেটা করাবো সেটা হচ্ছে সমীকরণ সংখ্যা। এখন আমরা সরলরেখার সমীকরণ বের করবো। এতক্ষণ আমরা সরলরেখা কিভাবে তৈরি হয়, কিভাবে বিন্দুগুলো থেকে সরলরেখা দূরত্ব বের করছি, সেগুলো শিখছি, ঢাল বের করছি। এখন সরলরেখার সমীকরণ সংখ্যা জিনিস শিখাবো, ঠিক আছে? চলো শুরু করা যাক এখন। সরলরেখার সমীকরণ, তো চলো ভাই সরলরেখার সমীকরণ কি হয় আমি দেখি। এম ঢাল বিশিষ্ট এবং কোনো একটা বিন্দু নিয়ে নেবে, x1 y1 বিন্দুগামী, x1 y1 বিন্দুগামী। পরীক্ষায় ভাই ক নাম্বারে এগুলো আসবে, বিন্দুগামী সরলরেখার সরলরেখার সমীকরণ। তখন কি সমীকরণ হবে? y is equal to, sorry, x is equal to এত তুমি এভাবে করবো না, তখন তুমি করবো y মাইনাস y1 x মাইনাস x1 equal to m। এইটা বসাবে, জাস্ট এইটাতে তুমি সূত্রটা বসা দেবে, তাহলে দেখবা ইজিলি ম্যাথটা হয়ে গেছে। আমার এগুলো যখন ম্যাথমেটিক্স করবো, যখন টাইপস ম্যাথ দিয়ে ম্যাথগুলো করবো, তখন তুমি দেখতে পাবো কীভাবে আমরা এগুলো প্রয়োগ করি, ঠিক আছে? সাপোজ মনে করো ভাই, দেখো রেখে নিলাম, একটা রেখে নিলাম, ঠিক আছে? একটা রেখা মনে করো ধরে গেছে, যদি রেখা এরকম যেতে থাকে, তার যদি ঢাল হয় এম, আর সে একটা বিন্দু দিয়ে গেল মনে করো পি x1 y1, তাইলে মনে করো তার সরলরেখা যদি তোমাদের মনে করো কোশ্চেন যদি দেওয়া থাকে এম ঢাল বিশিষ্ট এবং একটা বিন্দুগামী, ক খ কোশ্চেন এবং সিকিউ তো অনেকবার আসে এটা, তাহলে মনে করো তুমি এই সূত্র দিয়ে ইজিলি বের করবা, ঠিক আছে? এই হচ্ছে এটা সমীকরণ। তারপরে এইটা হচ্ছে বহুল বুঝতে এবং মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকবার কাজে লাগবে তোমার। দুইটা বিন্দুগামী সরলরেখা সমীকরণ, এখন হচ্ছে দুইটা বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করবো। দুইটা বিন্দুগামী, আর কিছু দেওয়া নেই, দুইটা বিন্দু দেওয়া আছে। তারপর দুইটা বিন্দু এরকম দেওয়া আছে, একটা হচ্ছে x1 y1, আর একটা বিন্দু হচ্ছে আমাদের xy, এটা মনে করো
এই দুটো কিন্তু আমি সরলরেখার সমীকরণ বের করতে বলবো। যদি সমীকরণ বের করতে পারে তখন কাজ হচ্ছে y minus y1 x minus x1 equal to y1 minus y2 x1 minus x2 এইটা বসে দেবে। তুমি ভাই x2 y2 আগে রাখো, কোনো প্রবলেম নাই, কিন্তু ভাই মাথায় রাখবা এই যে 2 আগে রাখো তুমি নিচে 2টা আগে রাখবা। আমার কথা বুঝাচ্ছ? যদি এখানে 2 আগে রাখো তুমি এটা এভাবে লিখতে পারো। আমি বলি মনে করো তুমি এভাবে লেখা যায়, বা অথবা অথবা বলে দিচ্ছি, আচ্ছা এটা এইখানে দিয়ে লিখে দিতে হচ্ছে y minus y1 x minus x1 is equal to y2 minus y1 x2 minus x1। ভাইয়া এটা কার মতো দেখতে বলো তো? এটা কিন্তু এম এর মতোই দেখতে, বাট কথা হচ্ছে আমার আগে এম দেওয়া ছিল, আগের কোশ্চেনে এম দেওয়া ছিল, বাট এই কোশ্চেনে কিন্তু এম দেওয়া নাই। তোমাকে এভাবেই কষ্ট করে বের করতে হবে। আমার কথা বোঝা গেছে ভাইয়া? ওকে, তো তোমার যেটা ইচ্ছা, তুমি যদি y2 আগে এটা ইউজ করতে পারো বা এটা ইউজ করতে পারো, তোমার ইচ্ছা। ওকে, তো এই জিনিসটা আমরা শিখলাম, এবং এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এবং বারবার সমীকরণ বের করার জন্য এই এই জিনিসটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা লেকচারে ফলো করি যে কি কি আরো কি কি লাগতে পারে। এখন যদি বলি যে সরলরেখার আদর্শ সমীকরণ কোনটা, মানে সরলরেখা কিভাবে রাখা যায়? সরলরেখার আদর্শ সমীকরণ, সরলরেখার আদর্শ সমীকরণ, আদর্শ, মনে করো সরলরেখা আঁকলা, যেটা হচ্ছে মনে করো সাপোজ এরকম দেখাই দিচ্ছি, এক সরলরেখা মনে করো কাছে অবস্থা দিলাম, তারপর তুমি হচ্ছে আমি এইবার ওটা রেখা আঁকলাম। তাহলে দেখো এটা ওয়াই হয়ে কি পরিমাণ সেট করছে ভাইয়া? সি পরিমাণ সেট করছে। ওয়াই হয়ে কি পরিমাণ সেট করছে? সি পরিমাণ ছেদ করছে। আচ্ছা, সি পরিমাণ যে ছেদ করে থাকে, আর এটা হচ্ছে তার ঢাল, সরি এটা হচ্ছে তার ঢাল, তাহলে সেটা হচ্ছে আমাদের এম। তাহলে আমাদের সরলরেখার সূত্র হবে y is equal to mx plus c। এইটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ, তুমি মনে রাখবে, ভালো মনে রাখবে। এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণটা।